শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকে আমি জীবন বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং কিছু পার্থক্য এবং লং কোশ্চেন সহ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। আর এগুলো তোমরা এখন থেকে যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের পরীক্ষার সময় আর নতুন করে আর কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন পড়বে না। এই অধ্যায় থেকে যা যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো আমি আজকে এই ভিডিওতে সব দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ অবধি দেখো। বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। আজকের প্রথম প্রশ্ন, বায়ু দূষণের একটি জৈব নির্দেশকের নাম লেখো। লাইকেন। জলজ বাস্তুতন্ত্রের একটি উৎপাদকের উদাহরণ দাও। ফাইটোপ্লাঙ্কটন। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাই অক্সাইড। একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম কি? একশৃঙ্গ গন্ডার। বাস্তুতন্ত্রের একটি অজীব উপাদানের নাম লেখো। জল, মাটি ও বাতাস। ইউট্রোফিকেশনের কারণ কি? জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের সঞ্চয়ের ফলে ইউট্রোফিকেশন হয়। এরপরে আছে অভয়ারণ্য কি? যে সংরক্ষিত অঞ্চল বন্যপ্রাণী তাদের স্বাভাবিক পরিবেশে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট অনুমতি নিয়ে বনজ বনজ সম্পদ সংগ্রহ করা যায়। পরের প্রশ্ন আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কি? জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশাল অঞ্চল। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির একটি উপাদানের নাম লেখো। সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H2SO4। শব্দ দূষণের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। উচ্চ রক্তচাপ এবং শ্রবণ শক্তির হ্রাস। রেড ডাটা বুক কি? বিলুপ্তির ঝুঁকি থাকা জীবদের তালিকা সম্মিলিত একটি বই। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। ব্রঙ্কাইটিস। পরিবেশের একটি শক্তি প্রবাহের উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল। ইন সিটু সংরক্ষণ কাকে বলে? জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা। এবং এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? জীবকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা। পরের প্রশ্ন আছে, গ্রিনহাউস গ্যাস কি? যে গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং তাপমাত্রা বৃদ্ধি করে, সেই সব গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মিথেন। ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। লাইকেন কিসের দূষণ নির্দেশ করে? সালফার ডাই অক্সাইড। একটি বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখো। কলসপত্রী। চোরা শিকারের কারণে বিপন্ন একটি প্রাণীর নাম লেখো। বাঘ। জীববৈচিত্র্যের একটি প্রকারভেদ লেখো। জেনেটিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি হটস্পট কি? জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং বিপন্ন প্রজাতির প্রাচুর্য রয়েছে এমন অঞ্চল। ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। হিমালয় বা পশ্চিম ঘাট পর্বতমালা। WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। একটি লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর উদাহরণ দাও। ডোডো পাখি। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ডেসিবেল। চিড়িয়াখানা কোন ধরনের সংরক্ষণের উদাহরণ? এক্স সিটু। বন্যপ্রাণী সপ্তাহ কখন পালিত হয়? অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। জৈব গ্যাস উৎপাদনে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আর্সেনিকের প্রভাবে সৃষ্ট একটি রোগের নাম লেখো। ব্ল্যাকফুট ডিজিজ। একটি জলবাহিত রোগের নাম কি? টাইফয়েড ও কলেরা। জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি পদ্ধতি কি কি? ইন সিটু ও এক্স সিটু। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? 1972 সালে। নাইট্রোজেন চক্রের একটি ধাপের নাম লেখো। নাইট্রিফিকেশন। জলজ বাস্তুতন্ত্রের একটি বিয়োজকের নাম কি? ব্যাকটেরিয়া এবং ছত্রাক।
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ কেন বলা হয়? কারণ এটি জলকে বিশুদ্ধ করে। শব্দ দূষণ সৃষ্টিকারী একটি উৎস লেখো। গাড়ির হর্ন এবং কলকারখানার শব্দ। একটি অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। কয়লা এবং পেট্রোলিয়াম। একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। সৌরশক্তি ও বায়ু শক্তি। একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। স্বর্ণলতা। একটি অবলুপ্ত প্রাণীর নাম লেখো। ডাইনোসর। WWF এর প্রতীক কি? জায়ান্ট পান্ডা। সুন্দরবনের একটি বিখ্যাত গাছের নাম লেখো। সুন্দরী গাছ। একটি বায়ু দূষণকারী গ্যাসের নাম লেখো। সালফার ডাই অক্সাইড। বাস্তুতন্ত্রের একটি প্রাথমিক খাদক বা তৃণভোজী প্রাণীর নাম লেখো। হরিণ। একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। ঘাস থেকে হরিণ থেকে বাঘ। অভয়ারণ্যের একটি উদাহরণ দাও। জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। রামসার স্থান কি? আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলভূমি। এই ছিল 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে এইরকম সাজেস্টিভ এবং ইনফরমেটিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। 2 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি, দেখে নাও। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝো? জীববৈচিত্র্য হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে বিদ্যমান সকল প্রকার জীব, যেমন উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের মধ্যেকার বৈচিত্র্য। এর 3টি প্রধান প্রকারভেদ হলো জেনেটিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জীববৈচিত্র্য একটি সুস্থ বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন আছে, হটস্পট কাকে বলে? জীববৈচিত্র্যের হটস্পট হলো পৃথিবীর এমন কিছু অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে স্থানীয় প্রজাতির জীব দেখা যায় এবং একই সাথে সেই সব প্রজাতির অস্তিত্ব সংকটাপন্ন। এই অঞ্চলগুলো পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালা। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য কি? ইনসিটু হচ্ছে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি। এক্সিটু সংরক্ষণ হচ্ছে জীবকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা, যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক ইত্যাদি। পরের প্রশ্ন আছে, গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো? এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল কিছু গ্যাস দ্বারা সূর্যের তাপ আটকে রাখে, যা পৃথিবীকে জীবের বসবাসের উপযোগী উষ্ণ রাখে। কিন্তু মানুষের কার্যকলাপের কারণে এই গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। পরের প্রশ্ন আছে, অ্যাসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? কলকারখানা বা যানবাহন থেকে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড মিশ্রিত জল যখন বৃষ্টির আকারে পৃথিবীতে ফিরে আসে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। পরের প্রশ্ন আছে, জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো উদ্দেশ্য লেখো। প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রজাতি সংরক্ষণ, বিলুপ্তির হাত থেকে বিভিন্ন প্রজাতির জীবকে রক্ষা করা। আর 2 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা। জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। এর অভাবে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল ভেঙে যেতে পারে। পরের প্রশ্ন আছে, শব্দ দূষণ কিভাবে জীবের উপর প্রভাব ফেলে? অতিরিক্ত শব্দ দূষণ মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্রবণ শক্তির হ্রাস এবং মানসিক চাপ বাড়ায়। প্রাণীদের ক্ষেত্রে এটি তাদের যোগাযোগ, প্রজনন এবং শিকার করার ক্ষমতাকে প্রভাবিত করে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। বায়ু দূষণের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। স্বাস্থ্যগত প্রভাব। 1 নম্বর হচ্ছে স্বাস্থ্যগত প্রভাব। বায়ু দূষণ মানবদের হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য শ্বাসজনিত রোগ সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে
পরিবেশগত প্রভাব। এটি অ্যাসিড বৃষ্টির কারণ, যা মাটি ও জলের গুণগত মান হ্রাস করে এবং স্থাপত্যের ক্ষতি করে। বাস্তুতন্ত্রের দুটি অজৈব উপাদানের নাম লেখো এবং তাদের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। 1 নম্বর হচ্ছে জল। জীবের অস্তিত্বের জন্য অপরিহার্য। এটি খাদ্য উৎপাদনে, পুষ্টি উৎপাদন, পরিবহন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হচ্ছে সূর্যালোক। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস সূর্যালোক। সালোকসংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, যা সমগ্র বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহকে চালিত করে। 2 নম্বর কোশ্চেনের পরের প্রশ্ন আছে, জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশন বলতে কি বোঝো? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন ডিডিটি বা পারদ উৎপাদক থেকে শুরু করে উচ্চতর খাদক স্তরের জীবের দেহে ক্রমশ অধিক মাত্রায় জমা হওয়াকে জৈব বিবর্তন বলে। এর ফলে খাদ্য শৃঙ্খলের শেষ স্তরের প্রাণীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আমি কয়েকটা পার্থক্য বলছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। সেগুলো একটু দেখে নাও। জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। জাতীয় উদ্যানের উদ্দেশ্য হচ্ছে বন্যপ্রাণী ও উদ্ভিদ উভয়কে সংরক্ষণ করা, আর অভয়ারণ্যের উদ্দেশ্য হচ্ছে প্রধানত বন্যপ্রাণী সংরক্ষণ করা। জাতীয় উদ্যানের সীমানা নির্দিষ্ট ও সরকার দ্বারা ঘোষিত, কিন্তু বন্যপ্রাণীর সীমানা সাধারণত নির্দিষ্ট, তবে কিছু ক্ষেত্রে বনজ সম্পদের সংরক্ষণের অনুমতি থাকে। কোনো ধরনের কার্যকলাপ যেমন কাঠ কাটা, শিকার, পর্যটন কঠোরভাবে নিষিদ্ধ। নির্দিষ্ট অনুমতি নিয়ে বনজ সম্পদ সংগ্রহ ও পর্যটন করা যায়। উদাহরণ: কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, আর জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, ইন-সিটু সংরক্ষণ এবং এক্স-সিটু সংরক্ষণ। ইন-সিটু জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, আর এক্স-সিটুতে জীবকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইন-সিটুর উদাহরণ, আর এক্স-সিটুর উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক ইত্যাদি। ইন-সিটুর সুবিধা হচ্ছে জীব তার স্বাভাবিক পরিবেশে থাকে, যা তার জিনগত বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। বিলুপ্তির চরম ঝুঁকির মুখে থাকা প্রজাতির ক্ষেত্রে দ্রুত সংরক্ষণ করা সম্ভব হয়। রচনাধর্মী প্রশ্ন বলছি এই অধ্যায় থেকে, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জীব বৈচিত্র্য সংরক্ষণে জৈব বিবর্তনের প্রভাব আলোচনা করো। জৈব বিবর্তন হলো একটি পরিবেশগত সমস্যা, যেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে জীবের দেহে ক্রমশ বেশি পরিমাণে জমা হতে থাকে। এই প্রক্রিয়াটি জৈব বৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এর ব্যাখ্যা হচ্ছে, কৃষি ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কীটনাশক, পারদ বা সীসা বৃষ্টির জলের সঙ্গে মিশে বা সরাসরি নদী নালা ও জলাশয়ে প্রবেশ করে। এই রাসায়নিকগুলি প্রথমে জলের ক্ষুদ্র উৎপাদক ফাইটোপ্লাঙ্কটন দ্বারা শোষিত হয়। এরপর এই উৎপাদকগুলিকে যখন প্রাথমিক খাদক যেমন ছোট ছোট মাছ খায়, তখন তাদের দেহে এই রাসায়নিকগুলির ঘনত্ব বেড়ে যায়। এই প্রক্রিয়াটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাপে চলতে থাকে এবং সর্বোচ্চ স্তরের খাদক যেমন মানুষ, পাখি যখন এগুলোকে নিম্ন স্তরের জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন তাদের শরীরে এই রাসায়নিকগুলির মাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। এরপর জীব বৈচিত্র্যের উপর হ্রাস। প্রজনন ক্ষমতার হ্রাস। ডিডিটি এর মতো কীটনাশক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পাখির দেহে প্রবেশ করে তাদের ডিমের খোসা পাতলা করে দেয়, ফলে ডিম সহজে ভেঙে যায় এবং পাখির প্রজনন ক্ষমতা কমে যায়। এরপরে আছে রোগ সৃষ্টি। উচ্চ স্তরে খাদকদের দেহে বিষাক্ত পদার্থ জমা হওয়ার বিভিন্ন স্নায়ুরোগ, ক্যান্সার এবং অন্যান্য প্রাণঘাতী রোগ সৃষ্টি হয়। এরপরে আছে প্রজাতির বিলুপ্তি। দীর্ঘমেয়াদী বিষক্রিয়ার ফলে অনেক প্রাণীর প্রজাতির বিলুপ্তির পথে চলে যায়। পরের প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভূমিকা আলোচনা করো। পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি সংরক্ষিত অঞ্চল ইন-সিটু বা নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণের প্রধান উপায়। ভূমিকা:
পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি সংরক্ষিত অঞ্চল ইন সিটু বা নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীব সংরক্ষণের প্রধান উপায়। এরপর জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান হলো সরকার দ্বারা ঘোষিত এমন একটি এলাকা যেখানে উদ্ভিদ, প্রাণী এবং প্রাকৃতিক সম্পদকে কঠোরভাবে সংরক্ষণ করা হয়। এখানে মানুষের কোনো ধরনের কার্যকলাপ যেমন কাঠ কাটা, কৃষিকাজ সম্পূর্ণ নিষিদ্ধ। জীববৈচিত্র্য রক্ষা। এই উদ্যানগুলি বিভিন্ন বিপন্ন ও বিরল প্রজাতির জীবকে তাদের স্বাভাবিক বাসস্থান ও পরিবেশের সুরক্ষা দেয়, যা তাদের বংশবৃদ্ধির জন্য সহায়ক। উদাহরণ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এরপরে অভয়ারণ্য, প্রাণী সংরক্ষণ। অভয়ারণ্য প্রধানত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তৈরি করা হয়। এখানে প্রাণীর শিকার কঠোরভাবে নিষিদ্ধ হলেও কিছু নির্দিষ্ট নিয়ম মেনে বনজ সম্পদ সংগ্রহ করা বা পর্যটন করা যায়। এরপরে প্রজাতি নির্দিষ্ট সংরক্ষণ। কিছু অভয়ারণ্যে নির্দিষ্ট প্রজাতির প্রাণী সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়, যেমন জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য গন্ডার সংরক্ষণের জন্য। আর এই দুটি ব্যবস্থাকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। জাতীয় উদ্যান কঠোর সুরক্ষার মাধ্যমে সামগ্রিক বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখে, আর অভয়ারণ্য বিশেষ করে প্রাণী প্রজাতিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে। উভয়ই জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। আর এরকম যদি অন্য কোনো বিষয়ের সাজেশন বা প্রশ্ন উত্তর প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের